এই 30টা রোজা যদি সঠিক নিয়মে রাখেন, খাবার দাবার সব কিছু ঠিক রেখে, বাংলাদেশ থেকে 60-70টা রোগ বিদায় নেবে। 60-70টা রোগ থেকে ভালো থাকতে হলে হুমায়ার কত রাখতে হবে? এক। আমি একটু পরেই হুমায়ার ইনসুলিন রেজিস্ট্যান্স সংক্ষেপে বুঝাবো, কারণ এটা নিয়ে অসংখ্য ভিডিও আছে। ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে ওষুধ দিয়ে চিনি কমাচ্ছে, কিন্তু কি কারণে চিনি বেড়েছে কেউ কথা বলে না, শেখায় না। ওষুধ দিয়ে প্রেশার কমায়, কিন্তু কি কারণে প্রেশার বাড়লো? তো প্রিয় দর্শক, আপনারা সবাই এখানে এসেছেন সুস্থ থাকতে চান, এই কারণেই। আমরা সুস্থ থাকার জন্যে যে নলেজটা দরকার, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আমরা যেই ধরেন খাওয়া দাওয়া চলাফেরা, আমরা যে নিয়মগুলো মানি, অর্থাৎ লাইফস্টাইল, এই লাইফস্টাইল মেনে কেউ সুস্থ থাকতে পারে, অথবা এই লাইফস্টাইলের ভুলের কারণে কেউ রোগী হতে পারে। এই বিষয়টা আপনাদের বোঝা অত্যন্ত জরুরি। যদি আপনারা সেটা বুঝতে না পারেন, তাহলে আপনারা কি করবেন? অসুস্থ হওয়ার পরে ওষুধ খাবেন, ডাক্তার দেখাবেন। এখন ডাক্তার এবং ওষুধ, এটারও প্রয়োজনীয়তা আছে। যেমন এমার্জেন্সিতে আপনার ডাক্তার লাগবে, ওষুধও লাগবে। তারপর ধরেন ইনফেকশাস ডিজিজগুলোর চমৎকার চিকিৎসা আছে, কমিউনিকেবল ডিজিজের চিকিৎসা আছে। আপনার টাইফয়েড হলে, ম্যালেরিয়া হলে, অথবা ডায়রিয়া বা কলেরা হলে সেটার চিকিৎসা আছে। তো এই রোগগুলো ওষুধ সারা জীবন খেতে হয় না। ধরেন আপনার একবার ম্যালেরিয়া হয়েছে, আপনি ওষুধ খেয়ে ভালো হয়ে গেছেন, সারা জীবন ম্যালেরিয়ার ওষুধ খেতে হবে না। কিন্তু এমন না যে কোনো দিন আর ম্যালেরিয়া হবে না, আবার কামড়াইলে আবার হবে। তো এইভাবে ডায়াবেটিস যদি এমন হতো যে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি, তো আবার হয়তো ডায়াবেটিস হয়েছে, আবার ওষুধ খাইছি, ভালো হয়েছি, সেটা একটা বিষয় ছিল। এখন আমাদেরকে বুঝতে হবে যে লাইফস্টাইল ডিজিজের সাথে ইনফেকশাস ডিজিজের পার্থক্য কী, কোনটা ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় আর কোনটা ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় না। এটা যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে ধোকার ভিতর থাকবেন। ওষুধ হলো একটা ধোকা, মানে ওষুধ মানে এই রোগের চিকিৎসা, ওষুধ হলো ধোকা। এটা আগে বুঝতে হবে, তা না হলে ধোকার ভিতরেই থাকবেন। দুঃখজনক, বেশিরভাগ মানুষ নিজে যেটা করে সেটাই সঠিক মনে করে। এখন মানুষ রোগ হইলে ডাক্তার দেখায়, ওষুধ খায়, এটাকেই সঠিক মনে করে। এখন ভাবে কি যে আমার ম্যালেরিয়া হইলেও এরকম চিকিৎসা যেরকম আছে, ডায়াবেটিস হলেও চিকিৎসা এরকম আছে, প্রেশার হইলেও এরকম চিকিৎসা আছে। তাহলে এটা আমাদের ধোকাটা কোথায় সেটা ধরায় দিতে হবে আপনাদেরকে। ধোকাটা হলো, আপনি যদি ম্যালেরিয়ার চিকিৎসা করতে গিয়ে রোগের চিকিৎসা না করে জ্বর কমান, কারণ ম্যালেরিয়ার কষ্টটা হচ্ছে জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে, গা ব্যথা করে। এখন আপনি যদি রোগীটাকে ভালো করে, বেশি করে প্যারাসিটামল 2টা করে 3 বেলা 4 বেলা খাওয়ান, পায়ুপথে ভল্টারিন সাপোজিটরি বা আরও কোনো মনে করেন যে সাপোজিটরি দেন ব্যথা কমানোর জন্যে, তো রুগীটা আরাম বোধ করবে, তার ভালো লাগবে, তার জ্বর নেই, ব্যথা নেই, সে সমস্যা নেই, মনে করবে আমি ভালো আছি। কিন্তু একটু পর আবার ঠেলা জ্বর আসবে, আসলে সে আবার ওষুধ খাবে। যদি সে ওষুধ বন্ধ করে, জ্বর বেড়ে যাবে। এখন ম্যালেরিয়ার যদি চিকিৎসা করেন, তাহলে জ্বর এমনিতেই ভালো হয়ে যাবে। ম্যালেরিয়ার চিকিৎসা করলে জ্বর এমনিতে ভালো হয়ে যাবে। এটা বুঝছেন কি না দেখেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন ডায়াবেটিস তো ম্যালেরিয়া না, ডায়াবেটিস কোন জীবাণুর আক্রমণে হয়? ডায়াবেটিসের জীবাণুর নাম কি ভাই? তাহলে আপনি যে ওষুধ দিয়ে মারবেন, কারে মারবেন? তো ডায়াবেটিসের কোনো চিকিৎসা ডাক্তাররা করেন না, খুব ভালো করে খেয়াল রাখেন। ডায়াবেটিসের যে কারণ, মূল কারণ, অর্থাৎ ম্যালেরিয়ার মূল কারণ কি? ম্যালেরিয়ার জীবাণু আক্রমণ করছে। তাহলে ডায়াবেটিসের মূল কারণ কি? সেই মূল কারণের কোনো চিকিৎসা ওষুধ দিয়ে কেউ করেন না। কি করেন? চিনি কমান। ওষুধ না খেলে চিনি বেড়ে যায়, ওষুধ খেলে চিনি কমে যায়। তো যখন দেখে যে এই ওষুধে আর কাজ হচ্ছে না, ওষুধের ডোজ বাড়ান, তারপরে ইনসুলিনে নিয়ে আসেন। কিন্তু যেই কারণে, মূল কারণ ডায়াবেটিসের, সেটা তার জায়গাতে ঠিকই থাকে। এখন ম্যালেরিয়া রোগীর সাথে ডায়াবেটিস রোগীর পার্থক্য হলো
যে ম্যালেরিয়ার রোগী যদি চিকিৎসা না করে ফেলে রাখেন ওটা মরে যাবে, কিন্তু ডায়াবেটিস রোগী যদি এইভাবে চিনি কমান, মূল কারণ দূর না করে, সে মরবে না ঠিকই, কিন্তু সে আরও 10টা রোগে আক্রান্ত হবে। এতে করে ডাক্তারদের বেনিফিট, রোগীদের সর্বনাশ। বোঝার চেষ্টা করেন। তো ধরেন আমি মূল কারণ দূর করলাম না, যেই কারণে ডায়াবেটিস হয়েছে সেটা ঠিকই থাকলো, আমি ওষুধ দিয়ে চিনি কমাচ্ছি, চিনি কমাতে কমাতে প্রেশার বাড়বে, ওষুধ দিয়ে প্রেশার কমাচ্ছি, এই চিনি প্রেশার ওষুধ দিয়ে কমাতে কমাতে এরপর আবার লিভারে ফ্যাট হয়ে ফ্যাটি লিভার হয়ে তারপর সিরোসিস, এবার আমি লিভার শেষ, এবার আমার চোখ নষ্ট হচ্ছে, ডায়াবেটিস নেফ্রোপ্যাথি, ডায়াবেটিস রেটিনোপ্যাথি, ডায়াবেটিস নিউরোপ্যাথি। মানে কি, রেটিনোপ্যাথি মানে হলো চোখে, নিউরোপ্যাথি হলো নার্ভে, আর নেফ্রোপ্যাথি হলো কিডনিতে। মানে ডায়াবেটিসের কারণে কিডনি, নার্ভ এবং কি চোখ। তো এইভাবে ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, ব্রেন স্ট্রোক মানে কি প্যারালাইসিস, আর হার্ট অ্যাটাক। তারপর অ্যালজেমাস ডিমেনশিয়া, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, মেয়েদের পিসিওএস পিসিওডি। তো গতকালকে একটা ভিডিও দিয়েছি, আপনাদের যারা আজকে লাইভ দেখছেন ফেসবুকে অনেকেই জয়েন করেছেন। আশা করি আপনারা এখন একটু নির্বাচন গেছে, আশা করি এখন একটু নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিবেন। আপনারা মেলা পরিশ্রম করছেন যে এবার একটু নিজের দিকে তাকান, অনেক কষ্ট করছেন। তো আপনাদের জন্য দোয়া করি যে কষ্ট করে যাদেরকে ক্ষমতায় আছেন তারা যেন আপনাদের দিকগুলো দেখে। অতীতে কখনো এরকম নজির পাই নাই। তো দেখি যাদের জন্য কষ্ট করছেন, দেখি আপনাদের অনেক দেখবে আশা করতেছি, দোয়া করি আর কি আপনাদের জন্য। মেলা কষ্ট করছেন, এবার নিজের দিকে তাকান। হ্যাঁ, তো গতকালকে ভিডিও দিয়েছিলাম উচ্চ রক্তচাপের উপরে, তার আগের দিন ভিডিও দিয়েছিলাম ডায়াবেটিসের উপরে। তো এই 30টা রোজা যদি সঠিক নিয়মে রাখেন, খাবার দাবার সব কিছু ঠিক রেখে, বাংলাদেশ থেকে 60-70টা রোগ বিদায় নেবে, থাকবেই না। কারণ কি, আমরা মূলে আঘাত করব। হ্যাঁ, আমরা মূল উৎপাদন, রোগের যে মূল সেটাকে উৎপাদন করতে হবে। এটা সম্ভব হবে হচ্ছে, আমি কি বললাম কি বিশ্বাস হইতেছে না? তবে একদম নির্মূল হবে না। ধরেন কিছু প্রেশার রোগী থাকবে, একদম হয়তো ওদের 1 মাসে ভালো হবে না, হয়তো কয়েক মাস সময় বেশি লাগতে পারে। আর কিছু টাইপ 1 ডায়াবেটিস রোগী যাদের ইনসুলিন তৈরি হয় না, এরা কয়েকজন থাকবে, বেশি না, অল্প সংখ্যা অল্প, বাট মেজরিটি ধরেন প্রায় 95% ডায়াবেটিস থাকবে না, যদি সবাই এটা মানে। তো নির্বাচিত সরকারের প্রতি, যদি এখনও এরা গঠন করে পারে নাই, তারপরও আহ্বান জানাই যে তারা যেন আমার এই কথাগুলো আমলে নিয়ে তাদের যে চিকিৎসা পরামর্শ, আমি বলতেছি না চিকিৎসা সেবা, কারণ চিকিৎসা সেবার প্রয়োজনই হবে না আমি যদি সুস্থ থাকি। খেয়াল করেন, যেই পরামর্শ মেনে রোগী সুস্থ থাকবে ওই পরামর্শগুলো গভর্নমেন্টের থেকে দিবে। রিয়েল ফুড খান, ফেক ফুড খায়েন না, একটা কথা শেষ। এই যে তুমি ইংরেজি বুঝো, হ্যাঁ তুমি ইংরেজি বুঝো, হালকা হালকা বুঝবা কেন, এটা সহজ ব্যাপার, রিডিং পড়তে পারো। হ্যাঁ, তো যদি নাও বুঝো তুমি কপি করিয়া জেমিনাইতে পেস্ট করিয়া কবা বাংলা বানায় দেন, তো বানায় দিবে। এখন এটা কোনো বিষয়ই না, বিষয়। আচ্ছা, তো রবার্ট এফ কেনেডি জুনিয়র, এটা হচ্ছে মার্কিন সেক্রেটারি, মার্কিন স্বাস্থ্য এবং মানবিক বিভাগ। তো ওনার ফেসবুক পোস্ট ফলো করবো, এখন দেখবা যে ওখানে রিয়েল ফুড খেতে মাইক টাইসনকে নিয়ে আসছে, মাইক বাইট, যে সে রিয়েল ফুড খাবে। তা আমাদের দেশে এরকম অনেক সেলিব্রিটি আছে, অনেকে আছে, তাদেরকে আমরা প্রমোট করতে পারি যে রিয়েল ফুড খান, সবাই রিয়েল ফুড খান। আর যারা আলেমরা আছে তারা হালাল তো খান, হালাল তো খান, মানে যে যেটা বুঝে। সবাই তো আর ভাই ইসলাম পছন্দ করে না, অনেকে ইসলাম পছন্দ করে না, যদিও নামে মুসলমান কিন্তু পছন্দ করে না, তাদের পোশাক আশাকে চলাফেরায় রীতিনীতিতে সেটা মনে হয় না। তো বাস্তবে আমরাও করি না। যেমন ধরেন একটু পরে টের পাবেন। এখন যদি আর একটা কঠিন কথা বলি, দেখেন হজম করতে পারবেন কিনা, কিন্তু কথা সত্য, তবে সত্য তিতা হয়, হজম করা কষ্ট হয়। যে কোনো সত্যিকারের মুমিন যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, কুরআন সুন্নাহ অনুযায়ী 100% চলে, তার ডায়াবেটিস হতে পারে না। তো তাহলে কেন হচ্ছে? কারণ সে আল্লাহর নিয়ম অনুযায়ী হালাল তৈব খায় না, হালাল তৈব চিনেই না, সে তৈব কাকে বলে চিনেই না। তারপর সে সীমা লঙ্ঘন করে, অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করলে তো আর ডায়াবেটিস হবে না।
আমি মূল কারণে আসবো, তার আগে একটু বলে যাই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এত কঠিন কথা বললো তাহলে কি পাগল হয়ে গেছে। না, আমি জ্ঞানেই আছি, হয়তো আপনার বোঝার মতো জ্ঞান নেই। তাইলে আল্লাহ যা পছন্দ করেন সেটা যদি আমি পছন্দ করি, তাহলে আমাকে হালাল তয়েব খেতে হবে। তাহলে তয়েব মানে কি? রিয়েল ফুড। এক ভাগ খেতে হবে, সুন্নাহ। ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সুন্নাহ। ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে, সুন্নাহ। রোজা রাখতে হবে সপ্তাহে 2টা মিনিমাম, অন্য অন্য চাঁদের রোজা, আবার আমাদের রমজানে 30টা রোজা। তারপর কায়িক শ্রম বা ব্যায়াম করতে হবে, কায়িক শ্রম বা ব্যায়াম করতে হবে। এশার পরে ঘুমাইতে হবে, ফজরের নামাজ মসজিদে যেয়ে জামাতে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কল্যাণ কাজ করতে হবে, জমিনে বিচরণ করতে হবে। সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না, হ্যাঁ, হতাশ হওয়া যাবে না, মুমিন হতাশ হয় না, সব কোরআন হাদিসের কথা। তা আমরা যদি এইভাবে চলি তাহলে তো আমাদের এই রোগগুলো হবে না। ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে ওষুধ দিয়ে চিনি কমাচ্ছে, কিন্তু কি কারণে চিনি বেড়েছে কেউ কথা বলে না, শেখায় না। ওষুধ দিয়ে প্রেশার কমায়, কিন্তু কি কারণে প্রেশার বাড়লো? বলে তোর বাপ মার সমস্যা, তোকে জিনে অসুবিধা আছে, নাউজুবিল্লাহ। তাহলে এত লোকের জিনে অসুবিধা হয়ে গেল, তো এই 30-40 বছর আগে এত লোকের জিন কইছিল? এখন ঘরে ঘরে সব রুগী, এখন সব রুগী কিনা বলেন? দেখেন, আমার কথা ভুল হলে ধরায় দেবেন, আমি ভুল স্বীকার করতে সদা প্রস্তুত, কারণ মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল, নাকি? আচ্ছা, তো মানুষ মাত্রই কি ভুল। তা এখন ভুল করতে মানুষই ভুল করবে, সমস্যা নেই। তাহলে ঘরে ঘরে ফার্মেসি আছে কিনা বলেন? কথা কন না গে? এই ওষুধ কে খায়? যাদের ঘর তারাই খায়। তো কোন ঘর আছে ওষুধ নাই? তাহলে কোন ঘর আছে রুগীবিহীন? তাহলে আমরা কে আছি ওষুধ থেকে বেঁচে? আর যারা ওষুধ খায় তারা কি বলেন? কথা বলেন। রুগী। বলেন, সবাই বলেন, কি ওষুধ খায় যারা তারা কি? এই তো রুগী। ওষুধ খায় কি? সে কি? কথা কয় না, রুগী। হ্যাঁ, তাহলে আমরা কি? তাহলে কিভাবে একটা জাতি এই 30-40 বছর সময়ের ভিতরে সম্পূর্ণ রুগী জাতিতে পরিণত হইল? এর কারণ কি? এটা আমাদের বিশ্লেষণ করতে হবে না? তা এখন ধরেন আপনি বিশ্বাস করলেন কি ওষুধকে, ঠিক আছে, ওষুধ আপনি খাচ্ছেন, এখন কবে ভালো হবেন? ডায়াবেটিস যারা আছে একটু হাত তোলেন, যাদের ডায়াবেটিস, সবাই যাদের আছে, যাদের আগে ছিল তারাও হাত তোলেন, যাদের আগে ছিল, সবাই সবাই। ওকে, আপনি কি আগে ছিল এখন নাই? আলহামদুলিল্লাহ। তো কিভাবে ভালো হলো? ওষুধ খেয়ে খেয়ে? তাহলে নিয়ম মাইনা? ওকে, গুড, নিয়ম মাইনে ভালো হয়েছে। তাহলে ওষুধ খেয়ে চেষ্টা করছেন কত বছর? 5 বছর। তাহলে আর আপনারা যারা ওষুধ খাচ্ছেন এখনও ডায়াবেটিসের, তারা একটু হাত তোলেন। বাবা, আপনি কত বছর ওষুধ খাচ্ছেন? বাবা ভুলেই গেছে, বাবা মনে করে হিসাব করে কক। বাবা হিসাব করে কন, কত বছর? 25-30 বছর। তো বাবা 25-30 বছর ওষুধ খাচ্ছে, তো বাবা এখন ভুলেই গেছে, স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে, মনেই নাই যে এতদিন ধরে ওষুধ খাচ্ছে, যে ভুলেই গেছে। এখন উনি অনেক চিন্তা ভাবনা করে বলছে, কিন্তু কষ্ট হয়েছে। কারণ কি, এই দীর্ঘদিন ডায়াবেটিস পুষে রাখলে, ওষুধ খেলে ব্রেনের উপরে প্রভাব ফেলে, ভুলে যাওয়ার প্রবণতা, মনে থাকে না। একটা কথা উত্তর দিলে অনেক ভাবনা চিন্তা করে এটারে অর্গানাইজ করতে হয়, আর্টিকুলেশন করতে হয়, এত সোজা না। কারণ কি, ব্রেন প্রসেসটা আর ঠিকমতো কাজ করে না, স্লো প্রসেসে চলে গেছে। কি বাবা, ঠিক না? দুর্বল হয়ে গেছেন না এখন এত বছর ওষুধ খাইতে খাইতে? নাকি নাকি সবল হয়ে গেছেন? দুর্বল হয়ে গেছে। তাইলে 30 বছর ওষুধ খেলে বাদ দেন, আমি মনে করি ওষুধ ভালো। হ্যাঁ, আসেন আমরা ভালো ওষুধের ওয়াজ করি। হ্যাঁ, তো ওষুধ ভালো, আমরা সবাই ওষুধ খাবো। এখন কথা হলো, ওষুধ একদম ক্ষতি নাই, ওষুধ খেলে 30-40 বছর পরেও কোনোই ক্ষতি হবে না, ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাইলে আমরা সবাই ওষুধ খাই, কি ঠিক আছে? তো এই কথা তো কেউ বলতে পারবে না। আপনাকে আমি 10টা প্রশ্ন করব, এই 10টা প্রশ্নের উত্তর দিলে বুঝে যাবেন যে আপনার কেন এই মাথা ভুলে যাওয়ার জিনিস আছে। আপনি কি সয়াবিন তেল খান? আপনি কি সাদা ভাত খান? আপনি কি সাদা রুটি খান? আপনি কি সাদা মানে যে দুধ খান? আপনি কি সাদা লবণ খান? আপনি কি মনে করেন প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খান? যদি সবগুলো হ্যাঁ হয়, আপনি কি চাষের মাংস খান, চাষের সবজি খান, চাষের গরু খান, চাষের ছাগল খান,
ফার্মের ডিম খান, ফার্মের মুরগি খান, যদি সব উত্তর ইয়েস হয় তাহলে আপনার ব্রেন নষ্ট হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। এরপরও আপনি টেনশন করেন কিনা, ইয়েস। রাত জাগেন কিনা, ইয়েস। দেরি করে ঘুমান কিনা, ইয়েস। ব্যায়াম করেন কিনা, নো। রোদ লাগান কিনা, নো। এই জন্য এই অবস্থা হচ্ছে। আশা করি বুঝে ফেলছেন। একটা মানুষ ধরেন সে ঘাসে হাঁটে না, সে রোদ্রে যায় না, সে শ্বাসের ব্যায়াম করে না, সে কফি আনামা করে না, বুঝতে পারছেন? এই যে তার যদি এই অভ্যাসগুলো মনে করেন যে আমরা যেগুলো করে সুস্থ আছি, তো তার ব্রেনও কম কাজ করবে। ব্যায়াম না করলে ব্রেন কম কাজ করবে, রাত জাগলে ব্রেন কম কাজ করবে, টেনশন করলে, হতাশ হইলে, অতীত নিয়ে যারা বেশি ভাবে, অতীতের কথা ভাবে, হ্যাঁ, অতীতের কথা ভেবে, হ্যাঁ, গান আছে না, হ্যাঁ, তো এই অতীতের কথা ভাবে খালি, হ্যাঁ, আর তারা মনে করে আমার ফিউচার বলতে কিছু নাই, আমি মানে নিজেকে সে অনেক ইয়া মনে করে যে না আমার ভবিষ্যৎ নাই, বুঝছেন? তো এই যে জিনিসগুলো বোন কম বেশি আছে তো নাকি, এটা হলো ব্রেন নষ্ট হওয়ার বুদ্ধি। তারপর পেটে যদি বাজে ব্যাকটেরিয়া থাকে তো ডিরেক্টলি ব্রেনকে নষ্ট করবে, ব্রেনে বাজে চিন্তা আনবে, বুঝতে পারছেন? খারাপ খারাপ চিন্তা আনবে। ওই ধরেন অতীতে স্বামী 10 বছর আগে কি কইছে এটা নিয়ে ঝগড়া লাগাই দিবেন এর লাগে, মেলেনি দেখেন। ও হ্যাঁ, বাড়িতে গেলেই, বাইরে গেলেই তার চিন্তা অমুকে অমুক দিন আমার এই কথা বলছিল, তমুক দিন এই কথা বলছিল। আসেনি এইসব চিন্তা, আসলে মনে করবেন যে আপনার ওই পেটের মধ্যে সমস্যা, হজমের যদি সমস্যা থাকে, যদি রেগুলার গ্যাসের ওষুধ খান, বুঝলেন তো প্রবলেম। তাহলে এবার বুঝছেন যে যারা এই নিয়মগুলো ফলো করে, অর্থাৎ ব্যায়াম করে না, রাত জাগে, টেনশন করে, হতাশ হয়, নষ্ট খাবার খায়, বারবার খায়, বেশি বেশি খায়, দাওয়াত খায়, বিভিন্ন রেস্টুরেন্টে খায়, মনোসোডিয়াম গ্লুটামেট খায়, তারপর ওই যে বিভিন্ন ওই যে কমিউনিটি সেন্টারে গিয়ে খায়, হ্যাঁ, বন্ধুবান্ধব মিলে খায়, ফাস্ট ফুড খায়, প্রসেসড ফুড খায়, আল্ট্রা প্রসেসড ফুড খায়, বুঝতে পারছেন? কিন্তু ওভাবে ওই রোজা সেভাবে রাখা হয় না আর কি, হ্যাঁ। তো এইভাবে সে বারবার খায়, বেশি বেশি খায়, তো তাদের সবার ব্রেন এরকম হবে। তারা সবাই রুগী কিন্তু এখনও জানে না। যখন জানবে তো 15 বছর পরে জানবে তার ডায়াবেটিস হয়েছে, তারপরে 40-50 বছর পরে জানবে তার হার্ট অ্যাটাক হয়েছে, মানে কিন্তু ঘটনা শুরু হয়েছে অনেক আগে, ঘটনা শুরু হয়েছে অনেক আগে, বুঝতে পারছেন? তো আমাদের এখানে ঘটনা শুরু হওয়ার অনেক আগে আমরা বুঝবো যে তার ডায়াবেটিস হবে কিনা। এই পরীক্ষার নাম হলো হোমায়ার। হোমায়ার করলে আমরা বুঝবো যে তার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা। ডায়াবেটিস হওয়ারও বহু আগে বোঝা যাবে তার ডায়াবেটিস হবে কিনা। তো হোমায়ার যদি তার বেশি থাকে, তাহলে বোন যেমন উনি জানেন না ওনার হোমায়ার কত, তো আমি বলবো যারা এখনও সুস্থ, এই যে তোমরা জেনজি, তোমার ভিটামিন ডি কম, তুমি যা টেস্ট করে দেখো, তোমার ভিটামিন ডি কম, তোমার ভিটামিন ডি তোমারও কম, সবার কম, হ্যাঁ। ভিটামিন ডি যদি 90-100 রাখতে পারো তোমরা ভালো থাকবা ইন ফিউচার। যেমন তুমি ব্যায়াম করো, তার মানে তুমি মনে করো ব্যায়াম করার দরকার নেই, ঠিক, কিন্তু এক সময় দেখবা তুমি দুর্বল হচ্ছ, আরও দুর্বল হচ্ছ, আরও দুর্বল হচ্ছ, তারপর আর একটু বয়স হবে, মাজা ব্যথা হবে, গিরা ব্যথা হবে, মাথা ব্যথা হবে, মাইগ্রেন হবে। মাইগ্রেনের সমস্যা আছে নাকি? মাথা ব্যথা অলরেডি শুরু হয়েছে, হ্যাঁ। তারপরে পিসিওএস হবে, অনেক কিছু হবে, বুঝছো? তাহলে ও ছোট মানুষ, ওর যদি মাইগ্রেন হয় তাহলে আর বাকিদের কি অবস্থা হবে? মাইগ্রেন হলেও আলো পছন্দ করবে না, অন্ধকার থাকতে চাইবে, একা একা থাকতে গ্যাঞ্জাম ভাল লাগবে না, যেখানে গ্যাঞ্জাম ওইটাই সে অ্যাভয়েড করার মানে চেষ্টা করবে। চোখের যত্নে কী কী দরকার? আমাদের লাইফস্টাইল ফলো করেন, ইনশাল্লাহ দেখবেন চোখের যত্ন হয়ে যাবে। কারণ আমাদের লাইফস্টাইল ব্রেনের যত্নে, চোখের যত্নে, স্কিনের যত্নে, রূপের যত্নে, হ্যাঁ, বডি ফিগারের যত্নে, সকল যত্নের ভিতরে এটা আছে, সব কিছু। কিডনির যত্ন, লিভারের যত্ন, হার্টের যত্ন, বুঝতে পারছেন? প্যানক্রিয়াজের যত্ন, পেটের যত্ন, চামড়ার নিচে যেগুলো আছে, হ্যাঁ, সব কিছু, বুঝতে পারছেন? ভেসেলের যত্ন, মানে সব কিছু আমার এই লাইফস্টাইলে ইনক্লুডেড। যেমন আমরা বরফ থেরাপি করছি, এটার একটা উপকারিতা, আমরা হট শাওয়ার করছি, এটার আর একটা উপকারিতা, আমরা নারকেলের তেলে ম্যাসাজ করি, রোদ্রে যাই, সেটার একটা উপকারিতা, আমরা কফি এনামা করি, সেটার উপকারিতা, শ্বাসের 8টা ব্যায়াম, সেটার উপকারিতা, ঘাসে হাঁটার আর একটা উপকারিতা, ফার্মেন্টেড ফুডস খাওয়ার একটা উপকারিতা, প্রিবায়োটিক্স প্রোবায়োটিক্স বা সিম্বায়োটিক্সের একটা উপকারিতা। এরকম আমি যদি বলতে যাই আমাদের অনেক কিছু আছে। চুল কিভাবে আমার ভালো রাখা যায়? তাই যে এখন যে চুল আছে, ছোট মানুষ, ওই যে ওর যে চুল আছে, এটা কিন্তু বড় হইলে থাকবে না। এই চুলগুলো চিকনা চিকনা হয়ে যাবে, ফ্রাজাইল হয়ে যাবে, কোনোটার গোড়া থাকবে না, কোনোটার আগা ফাটবে, পড়তে শুরু করবে, চিরুনি দিলে খাবলা খাবলে উঠে আসতে শুরু করবে। এগুলো হলো সব পুষ্টি ঘাটতির। তা কীভাবে হবে? আমার দরকার ভালো প্রোটিন খাওয়া, ভালো ফ্যাট খাওয়া, ভালো ব্যায়াম করা, ভালো ঘুমানো, ভালো মানসিক প্রশান্তি চর্চা, সব কিছু মিলাই এই জিনিসটা ঠিক থাকে।
আর চুল তো শুধু ওই যে খালি মনে করে অনেকে সিরাম মারে এ দিয়ে কি চুল হয়? ভিতরে যদি চুল তৈরির কম্পোনেন্টে যদি ঘাটতি থাকে তাহলে কিভাবে আপনার উপর দিয়ে মারলে হবে? এটা তো সম্ভব না। তো ধরেন আমাদের এই যে বিল্ডিং, এটা বানানোর জন্য আমাদের রড দরকার, ইট, বালু, সিমেন্ট সব কিছু দরকার, তাই না? তা এখন আমার যদি কোনো ম্যাটেরিয়ালস না থাকে, আমি বললাম যে শুধু একটা জিনিস দিয়ে আমি যদি বলি যে বিল্ডিং বানায় দেন, তাই কি হয়? এটা তো হবে না। তাহলে আমাকে বিল্ডিং বানানোর জন্য অনেকগুলো র মেটেরিয়ালস দরকার হয়, তাই না? তো সবগুলো র মেটেরিয়ালসের কোনো একটাতে ঘাটতি হলে আমার বিল্ডিং মজবুত হবে না বা হবেই না, ঠিক? তা এরকম চুল তো আর শুধু একটা জিনিস দিয়ে তৈরি না, চুল তৈরির নানান কম্পোনেন্ট আছে। তারপর আবার চুল যেখানে অবস্থান করে সেখানে রক্ত সাপ্লাই যাচ্ছে কিনা, আবার দেখা গেল স্ক্যাল্পের ভিতরে যদি খুশকি থাকে বা স্ক্যাল্পে যদি কোনো ডিজিজ থাকে তো চুল আবার পড়ে যায়, আছে না? তারপর দেখবেন কেমো যারা নেয় তাদের সব চুল পড়ে যায় কেমোথেরাপি দিলে। তো এরকম অনেক কেমিক্যাল মেডিসিন যেগুলো আমরা প্রতিনিয়ত ইনজেস্ট করছি, বাতাস থেকে নিতেছি, পানি থেকে নিতেছি, খাবার থেকে নিতেছি, ওষুধ হিসেবে খাচ্ছি, এগুলোরও একটা প্রতিক্রিয়া আছে কি নেই? তারপর টেনশন করলে তো এমনি জানি যে এটা পড়ে, রাত জাগলেও পড়ে। ভিটামিন ডিও এখানে প্রয়োজন, প্রোটিন দরকার, বুঝতে পারছেন? ফ্যাট দরকার, সিবাম দরকার, ভালো ওই যে যেন সিবামগুলো থাকে এখানে চুলের গোড়াগুলোতে, যেমন এটা নাহলে খুস্ক হয়ে যাবে, রুক্ষ হয়ে যাবে, উড়ে যাবে, হ্যাঁ উঠে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাই যে এগুলো দরকার। তা এখন অনেক কিছু দরকার আসলে। তো মূল কথা হচ্ছে আপনারা সুস্থ থাকতে চাইলে আপনার পেট ভালো থাকতে হবে, আপনার ব্রেন ভালো থাকতে হবে, আপনার লিভার ভালো থাকতে হবে, আপনার কিডনি ভালো থাকতে হবে, আপনার রক্ত ভালো থাকতে হবে, বুঝতে পারবেন? সব কিছু ভালো থাকতে হবে। তার মানে কি? তার মানে আপনার খাওয়া ভালো থাকতে হবে, আপনার ঘুম ভালো থাকতে হবে, আপনার ব্যায়াম ভালো থাকতে হবে, আপনার মানসিক প্রশান্তি থাকতে হবে, আপনার স্পিরিচুয়াল একটা মানে স্পিরিচুয়ালির একটা ইয়ে থাকতে হবে যে আমার আধ্যাত্মিকতা, আপনার একটা স্রষ্টার সাথে কানেকশন, নাহলে ওই জায়গাটা ফাঁকা থেকে যায়। 60-70টা রোগ থেকে ভালো থাকতে হলে হুমায়ের কত রাখতে হবে? 1। আমি একটু পরেই হুমায়ুয়ার ইনসুলিন রেজিস্ট্যান্স সংক্ষেপে বুঝাবো, কারণ এটা নিয়ে অসংখ্য ভিডিও আছে। তা আমাদের আজকের যে ফোকাসটা হচ্ছে রোজার ভিতরে আমি এই হুমায়ুয়ার 1 বানাতে পারলে আমার 60-70টা রোগ থেকে আমি নিরাপদ, অথবা হবে না বা ভালো হবে। তাহলে শুধু হুমায়ুয়ার 1 বানাইলে কি হবে না? তাহলে কি করতে হবে? টিজিএইচডিএল রেশিও 2 এর নিচে রাখতে হবে। টিজিএইচডিএল রেশিও 2 এর নিচে রাখতে হবে। এই যে বোন, আপনার টিজিএইচডিএল রেশিও কত জানেন? তাই যে এই কারণে বুঝতে হবে। তার মানে আপনি ভাবতেছেন যে আপনার রোগ নেই, তার একটা লোকের রোগ না থাকলেও তার হুমায়ুর বেশি থাকতে পারে, টিজিএইচডিএল রেশিও খারাপ থাকতে পারে, সিআরপি খারাপ থাকতে পারে, ইনসুলিন বেশি থাকতে পারে, কিন্তু তার সুগার নর্মাল থাকতে পারে। তাহলে সুগার বেশি থাকলে তার ডায়াবেটিস একটা রোগের নাম পাওয়া গেছে। কিন্তু ইনসুলিন বেশি থাকলে এটার একটা রোগ হাইপার ইনসুলিনিমিয়া, এই রোগের কথা ডাক্তাররা আপনাকে বলে নাই, শেখায়নি, কোনোদিন বলবেও না, যদি তারা ওষুধ দিয়ে রুগী পুষতে চায়। আর যদি রুগীকে ওষুধ মুক্ত করতে চায় তাইলে বলবে, করাবে এবং ইনসুলিন কমানোর বুদ্ধি দেবে, হুমায়ুর কমানোর বুদ্ধি দেবে। আর যদি ইনসুলিন হুমায়ুর কমায় রাখতে পারেন, আপনার 60-70টা রোগ থেকে আপনি বেঁচে যাবেন। তো আপনাকে ডায়াবেটিস রুগী দেখবেন খুব কমই ভিটামিন ডির উপর গুরুত্ব দেওয়া হয়, অথচ অনেকগুলো রিসার্চে ভিটামিন ডিকে সিরিয়াস গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এখন পাবলিক আর বোকা নেই। এখন এই যে জেনজি, তোমরা বিভিন্ন রিসার্চগুলো দেখবা যে ফাস্টিং ডায়াবেটিসের কী কী উপকার করে, ফাস্টিং রোজা বা ফাস্টিং, হ্যাঁ, এটার উপরে অসংখ্য জার্নাল পাবা, তোমরা এগুলো ডাউনলোড করবা, ইংরেজি ভালো না বুঝলে বাংলায় ট্রান্সলেট করে নেবা, পড়বা। তাই এগুলো মানুষের কথা বিশ্বাস করো। এখন যদি তুমি দেখো যে হ্যাঁ রোজা তো খুবই উপকার আমার ডায়াবেটিস রোগীর রোগ ভালো করার জন্য বলতেছি, পোষার জন্য না, ভালো করার জন্য। কেন? কারণ দেখেন ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড। ডায়াবেটিসের মূল কারণ কি? খুব খেয়াল করেন, আমি সিম্পল বুঝাবো, তর্কের মধ্যেও যাব না, আর বিজ্ঞান এমনভাবে বলবো না আপনি যেন বুঝতে না পারেন, সহজভাবে। ধরেন আমার কোষে যদি জায়গা থাকে ফাঁকা, তাহলে রক্তের চিনি কোষে ঢুকবে, শক্তি তৈরি হবে, আমি সেই শক্তি দিয়ে চলবো। আমি ভাত খাবো, চিনি আসবে, রুটি খাবো, ফল খাবো, দুধ খাবো, রক্তের চিনি আসবে, চিনিটা কোষে ঢুকবে, আমি শক্তি পাবো, শক্তি দিয়ে চলবো, আমার কোনো রোগ নাই। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যদি এই কোষ ভরাট করে ফেলি তাহলে কোষে আর জায়গা নেই। এখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না। এখন আমি ভাত খাই, রক্তে চিনি আসে, রুটি খাই চিনি আসে, ফল খাই চিনি আসে, দুধ খাই চিনি আসে, চিনি খাই চিনি আসে। এখন চিনি আসে কিন্তু ঢুকতে পারে না, তো তখন কী হবে? রক্তের চিনি বাড়িয়ে ডায়াবেটিস হবে। এই হলো ডায়াবেটিসের মূল কারণ। তাহলে এখন যদি আমার কোষ সবসময় ফাঁকাই থাকে তাহলে আমার আর ডায়াবেটিস হতেই পারবে না। বোঝা গেল? তো অনেকের আছে কোষে ওভারলোড আছে, কিন্তু ডায়াবেটিস নাই। কেন?
কারণ বডি কি করে, বেশি ইনসুলিন তৈরি করে, ওই রক্তের চিনি জোর করে কোষে ঢুকায়। চিনি নর্মাল, কিন্তু ইনসুলিন বেশি থাকে, হুমায়ের বেশি থাকে, কোষে ওভারলোড থাকে। তা সুগার বেশি, এটা জানতে পারা যায় আরও 10-15 বছর পরে। তার মানে যেদিন ডায়াবেটিস হলো তারও 10-15 বছর আগে থেকে আপনার কোষে ওভারলোড শুরু হয়েছে। আর যদি আপনি কোষের ওভারলোড মাপে ফেলেন, হুমায়ের মাপেন, তাহলে ডায়াবেটিস হওয়ারও 10-12 বছর আগে আপনি বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। দেখেন বুঝেন কি না, বুঝতে পারছেন? তাহলে ডায়াবেটিসের মূল কারণ হলো কোষে ওভারলোড। ডায়াবেটিসের মূল কারণ কি? তাহলে রোজা কোষ খালি করতে সাহায্য করে, রোজা কোষ খালি করতে সাহায্য করে। তাহলে রোজা হলো ডায়াবেটিসের ট্রিটমেন্ট। এখন যদি আমি রক্তের চিনি ওষুধ দিয়ে কমাই, সেটা ট্রিটমেন্ট না, সেটা হলো ওই যে ম্যালেরিয়ার রোগীর জ্বরের ওষুধ দেওয়ার মতো। তাহলে ডায়াবেটিসের মূল কারণ কি? সেটা হলো কোষে ওভারলোড। সেটা না দেখা আমি যদি চিনি কমাই, যে আমি চিনিকে সমস্যা হিসেবে দেখতেছি, যে রক্তের অবশ্যই চিনি বেশি একটা প্রবলেম, কিন্তু আমি মূল প্রবলেম বলতেছি চিনি বেশি। তুমি চিনি কমাও, চিনি মাপো, 6 বেলা চিনি খাও, 6 বেলা চিনি খাও, 6 বেলা চিনি খাও। ডায়াবেটিস রুগীকে বলে 6 বেলা চিনি খেতে বলে। ডায়াবেটিস রুগীকে সকালে খেতে দেয় হচ্ছে এই রুটি, তারপরে 11টা মানে 7টা-8টা বাজে রুটি, হ্যাঁ, তারপরে ডিমের কুসুম ছাড়া ডিম, তারপর হচ্ছে যে এখানে অথবা ডাল, তারপর হচ্ছে কিছু সবজি, তারপর 11টা বাজে মুড়ি বিস্কিট খই অথবা কিছু ফল, তারপর 2টা-2:30 বাজে আবার ভাত ডাল সাথে মাছ মাংস, রাত বিকেল 5টা-6টা বাজে আবার মুড়ি বিস্কিট বা খই, রাত 8টা-9টা বাজে আবার হচ্ছে রুটি ডাল ইত্যাদি, ঘুমানোর আগে দুধ 11টা বাজে। তাহলে সকাল 7টা থেকে খাওয়া শুরু, রাত 11টা পর্যন্ত খাইছে। তাহলে 6 বেলা চিনি খাইছে। এখন চিনি খাইছে আর চিনি বেশি, তারা দিছে 6 বেলা চিনি খাইতে, তার ওষুধ ইনসুলিন দিয়ে ওই কোষে আবার ঢুকাইতে আছে। মানে রোগের মূল কারণ তো দূর করেই না, বরং মূল কারণটাকে আরও ক্ষতিগ্রস্ত করে, আরও বাড়ায়। এই জন্যে ডায়াবেটিস রোগী চিকিৎসা করতে করতে হ্যার চোখ নষ্ট হয়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, প্রেশার হয়, আরও নানান রকম সমস্যা হয়। চিকিৎসা করে সে ভালো হয় না, কোনো দিন হবেও না, কারণ সে আসল কারণ চিকিৎসা করে না, সে চিকিৎসা করে চিনির চিকিৎসা। তো চিনি খাওয়ায় আর চিনি ওষুধ দিয়ে কমায়, তাহলে চিনি যায় কই? কোষের মধ্যে। তো কোষে কি আগে থেকে ওভারলোড ছিল কিনা? উত্তর হলো ছিল। তাহলে আগে থেকে ওভারলোড ছিল, মানে রোগের মূল কারণ হলো কোষে জায়গা নেই। তাহলে চিকিৎসা করিয়া কোষের জায়গা নেই, চিকিৎসা করিয়া ওই রক্তের চিনি ইনসুলিন দিয়ে কোষেই ঢুকায়। তাহলে এভাবে তার কি হয়? ইনসুলিনের মাত্রা বাড়াইতে হয়, আবার আবার বাড়াইতে হয়, বাড়াইতে হয়, মাত্রা বাড়াইতে। একসময় অনেক ইনসুলিন দেওয়ার পরও আর ঢুকে না, কারণ এমন অবস্থা হয় যে যতই ইনসুলিন মারো এখানে আর ঢুকবে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।